নমস্কার। প্রথমেই বলে রাখি, সবজির দাম কিন্তু কম, কোনো চিন্তা করবেন না। ভারত সরকার বাংলাদেশ যেটা ভারতবর্ষের ওপর দিয়ে ট্রান্সশিপমেন্ট করত, সেই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা আজকে থেকে বন্ধ করে দিল। এখন এই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশ কি কি সমস্যার সম্মুখীন হবে আসছি একটা একটা করে। প্রথম, বাংলাদেশ থেকে যেগুলো কাঁচা মাল এবং দ্রুত ট্রান্সফার করা যায় এই রকম যে জিনিসগুলো আছে, যেরকম নেপাল, ভুটান, এগুলোই তাদের হচ্ছে রফতানিকারক দেশের মধ্যে অন্যতম। এবং তার সঙ্গে গার্মেন্টসের যে জিনিসপত্রগুলো আসে মূলত, অর্থাৎ নেপাল বা ভুটানকে যেরকম তারা জামা কাপড় পাঠায়, আবার ঠিক একইভাবে ভুটান থেকে তাদের পাথর আসে বা অন্যান্য জিনিস আসে, সিমেন্ট আসে, পাথর আসে। এখন ভুটান থেকে সিমেন্ট, পাথর এগুলো আসবে, কিন্তু ভুটানে যদি জামা কাপড় রফতানি করতে হয়, যেটা বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ, সেই স্তম্ভটা কিন্তু ভেঙে পড়বে। এবার অনেকেই বলবেন যে বাংলাদেশ তো আমেরিকাকে পাঠাবে, বাংলাদেশ তো লন্ডনকে পাঠাবে। এই আমেরিকা লন্ডনকে পাঠাতে গেলে পরে যে ট্রান্সশিপমেন্টের যে সিস্টেম লাগে, সেই ট্রান্সশিপমেন্টের সিস্টেমে যদি জাহাজের মধ্য দিয়ে করে, সেটা প্রায় আমেরিকা যেতে 22 থেকে 25 দিন সময় লাগে। অর্থাৎ যে শিডিউলের মধ্যে তাকে এটা পাঠাতে হবে, অর্ডার নেওয়া থেকে পৌঁছানো পর্যন্ত যে সময়টা, সেই সময়টা তাদের নষ্ট হবে। ওয়ারাজ কার্গো বিমানে গেলে পরে যে ফেসিলিটিটা ভারত সরকার প্রোভাইড করতো দিল্লি থেকে, কলকাতা থেকে, সেই সুবিধাটা যদি এখন নিতে হয়, তাহলে বাংলাদেশের নিজস্ব নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে, যারা এইসব কার্গো বিমান চালায় তাদের আনা, মাল আনা এবং মাল নিয়ে যাওয়া দুটোর ক্ষেত্রেই তাদের ভাড়া লাগে। এবার প্রশ্ন হচ্ছে, মাল পাঠানোর জন্য তো বিমান ভাড়া পাওয়া গেল, এবার কোন মাল বাংলাদেশে ঢুকবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এখন বাংলাদেশে আস্তে আস্তে এই যে কাপড়ের মার্কেট, এটা আরো ছোট হবে। তার কারণগুলোও বলছি। ভারতবর্ষ আমেরিকাকে যদি ওই লারা, কি বলে, জারা, লি, এদেরকে যে জিনিসগুলো পাঠাচ্ছে, এই জাতীয় মাল্টি ন্যাশনাল কোম্পানিজ গুলোকে যে জামা কাপড়গুলো পাঠাচ্ছে ভারতবর্ষ, তার ক্ষেত্রে কর দিতে হবে 26%। কিন্তু বাংলাদেশকে যদি পাঠাতে হয়, বাংলাদেশকে দিতে হবে 36%। প্রথম হচ্ছে 10% এইখানে বৃদ্ধি হলো। দ্বিতীয়ত, বাংলাদেশে তো তুলা উৎপাদন করতে হয় না। এই তুলোটা কোথার থেকে আসবে? এই তুলোটা যাবে হচ্ছে ভারতবর্ষ থেকে। অর্থাৎ প্রকৃত অর্থে ভারতবর্ষের যদি এই তুলোটা না যায় এবং বাইরের থেকে যদি তুলো নিয়ে আসতে হয়, তাহলে সেই তুলার মূল্য আরো 10-15% বেশি। অর্থাৎ ভারতবর্ষ যে পণ্য রফতানি করবে বিদেশের বাজারে, বা চায়না যে রফতানি করবে, বা পাকিস্তান রফতানি করবে, বা ভিয়েতনাম করবে, বা মায়ানমার করবে, যারা করবে তাদের সঙ্গে বাংলাদেশের মূল্যের ডিফারেন্স হয়ে যাবে অলমোস্ট 25 থেকে 30%। পৃথিবীর এত বোকা ব্যবসায়ী কেউ নেই যে বাংলাদেশকে সেবা দিতে গিয়ে সে 30% লস করবে। আর এটা তো 1-2 টাকার ব্যবসা হয় না। তাহলে বাংলাদেশের যে মূল স্তম্ভ যেটা, সেইটাকে ইউনূস নষ্ট করলেন। কি বলে? না, উনি বললেন যে ল্যান্ডলক ভারতবর্ষ। তার ধৃষ্টতার সীমাটা এইখানে গেছে যে তিনি ভারতবর্ষকে রীতিমতো থ্রেটনিং করে এই কাজটা করার চেষ্টা উনি করছেন। আমার প্রশ্নটা ইউনূস সাহেবের কাছে এখানে, যে আপনি কি, আপনার একমাত্র এজেন্ডা কি বাংলাদেশকে ধ্বংস করা? আপনি কি ধ্বংস করার জন্য এসছেন? এবং বাংলাদেশকে ধ্বংস করার যে এজেন্ডাটা নিয়ে এসছেন, সেটা বাংলাদেশের কিছু উচ্চিংড়ে, যাকে জেনজি বলে, তাদের সহায়তায় বাংলাদেশটাকে একটা পাগলের রাষ্ট্রে করছেন, পরিণত করছেন।
প্রতিদিন খুন, রাহাজানি, মাল্টিন্যাশনাল কোম্পানি শোরুম ভাঙা ইত্যাদি যা ইচ্ছে তাই করছেন, আপনার উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। আপনি শান্তিতে কেন নোবেল পেয়েছে, এখন এই দ্বিধাতে স্বয়ং নোবেল কমিটি আছে। আসলে বাস্তবতাটার থেকে বাংলাদেশের মানুষকে বহু দূরে রাখা হয়েছিল। আমি ভারত সরকারেরও দোষ ধরব। ভারত সরকার এতদিন কোনো কথা বলেনি, আর বাংলাদেশের এই ইউনূস যেখানে যাচ্ছে সেটারই পতন ঘটছে, সেখান থেকেই ক্ষতি হচ্ছে। বলছি এক এক করে। আমেরিকাতে গিয়ে বাইডেনের গলা জড়িয়ে ধরলেন, ওখান থেকে ইউএস এইড বন্ধ হয়ে গেল এবং বাইডেনের সরকার চলে গেল। গেলেন সুইজারল্যান্ড এবং বিভিন্ন নাকি 27খানা মিটিং করতে গেছেন, ওখান থেকে এইড আসা বন্ধ হয়ে গেল। গেলেন চীনে, চীনের ওপর ট্যারিফ বসিয়ে দিল আমেরিকা, আজকের থেকে 104% ট্যারিফ। আচ্ছা, কিছুদিন আগে উনি গেলেন পাকিস্তানে, সেখানে বালুচিস্তানের গন্ডগোল। সর্বশেষ উনি থাইল্যান্ডে মোদিজির সঙ্গে দেখা করলেন। ভারতবর্ষ চুরি কষে দিল। ভারতবর্ষ বলল আমার ওপর দিয়ে তুমি কোনো মাল নিতে পারবে না। আর বাংলাদেশের অবস্থা তো খারাপ। আসলে এই যে আমরা বলি না কিছু বেজা লোক, কুসাইদ্দা লোক, এই কুসাইদ্দা লোক হচ্ছে ইউনূস। আর এই লোকের মুখ দেখে যে দিন শুরু করবে তার মঙ্গল কোনোভাবেই হবে না। বাংলাদেশের জনগণকে একটা কথা বলে রাখি, ইউনূস কিন্তু বেজা। এবং আপনারা জেনে রাখেন, এই বেজা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। আমার কথাটা ভালো করে চিন্তা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন।